নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তাহলে চলো আর দেরি না করে আমরা দেখে নিই যে আজকের পর্বে কি হতে চলেছে। শুরুতে যেটা আমরা দেখতে পাচ্ছি যে দীপার রেস্টুরেন্টের ওরা এসে বলছে আমাদের সব কিছু শেষ হয়ে গেল, রেস্টুরেন্ট তো বন্ধ করে দিয়ে চলে গেছে। দীপা তো এটা শুনে অবাক, কেন, কি হয়েছে? বলে যারা যারা পাওনাদাররা আছে তারা আর কোনো কথাই শুনছে না, তারা টাকা পয়সা নিতে এসেছে, রেস্টুরেন্ট বন্ধ করে দিয়েছে আর সব কিছু ভাঙচুর করছে। দীপা বলছে না, এটা কি করে হতে পারে? তখন তো উর্মি উল্টোপাল্টা কথা শোনাচ্ছে যে এই মেয়েটা আসলো তারপরেই সব কিছু হলো। আর ওদিকে উর্মির মাও তাই একই কথা বলছে যে গেল গেল সব গেল, এই মেয়েটা এসে সব কিছুই গেল। এবার তো সূর্য খুব রেগে যায়, সূর্য তাদের দিকে এগিয়ে যাবে, কিছু বলবে কি, তখন দীপা বলে না না, আপনি এগোবেন না ওদের দিকে, আপনাকে আমার দিব্যি রইল। তখন তো সূর্য থেমে যায়। তখন দীপা বলছে এই সমস্ত কিছু রূপা আসার জন্য হয়নি, বা রূপার ওখানে আমি 10 লাখ টাকা দিয়ে এসেছি সেই জন্যও হয়নি, এসব অন্য কারণে হয়েছে। তো আমি বাচ্চাদের সামনে এসব কিছু বলতে চাইছি না। তখন সূর্য বলছে কেন বলবে না, তোমার বলা উচিত, তুমি বলো, সবার জানা উচিত। তখন দীপা বলছে যে এই সমস্ত কিছু জয়ের জন্য হয়েছে। এটা শুনে তখন উর্মি নিজের ঘরে চলে যায়, আর পেছন পেছন উর্মির মাও চলে যায়। এরপর তো দীপা রেস্টুরেন্টে যায়, গিয়ে দেখছে ওখানে লোকজন সব ভাঙচুর করছে। আর এদিকে সূর্য তো বলছে যে মানে তার দীপকে আর কি, যে যাও আমার চেকবুকটা নিয়ে এসো, আমি লিখে দিচ্ছি টাকা, তুমি কালকে ব্যাংকে গিয়ে তুলে আনবে। তখন দীপ তো বলছে যে বাবা সব শেষ করে দিল, বাবার জন্য সবটা হলো। তখন বলছে তুমি কি জানো যে তোমার বাবা এটা কেন করেছে, কি কারণে করেছে, তুমি কি সবটা জেনে বুঝে কথা বলছো? বলে না, আসলে যেটা শুনলাম। তখন সূর্য বলছে ওই জন্য বড়দের কথার মাঝে থাকতে নেই, সবসময় সব কিছু শুনলেই যে সেটা সত্যি হয়ে যায় এমনটা নাও হতে পারে। এদিকে সোনা বলছে তুমি কোন টাকার কথা বলছো বাবা? এর আগের মাসে তো যেই টাকাটাও ছিল সেই টাকাটাও তুমি জয় আঙ্কেলকে দিয়ে দিয়েছো, আর তুমি তো কারো কাছ থেকে কোনো টাকাই অ্যাকসেপ্ট করো না, তাহলে? তখন সূর্য হঠাৎ করে বলছে রূপা কোথায়, রূপাকে একটু ডাকো তো। তখন এদিকে ছোট্ট মেয়েটি যে এসেছে, সে দেখছে যে সিলভার দিদি পালিয়ে যাচ্ছে, বলে ওই তো সিলভার দিদি চলে যাচ্ছে। বলে সূর্য বলছে কি চলে যাচ্ছে মানে, আবার কোথায় চলে যাচ্ছে ও? সোনাও বলছে আবার কোথায় যাচ্ছে। এই করে কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যে দীপার ওখানে যে ভাঙচুর চলছে ওখানে চলে গেছে রূপা। ওখানে লোকজন বলছে আমরা প্রচুর টাকা পাবো, প্রায় 8 লক্ষ টাকা, 2 বছর ধরে আমরা কোনো টাকা পাইনি। দীপা তো শুনে অবাক, কি বলছেন আপনারা, 2 বছর ধরে আপনারা কোনো টাকা পাননি? আমি যে জয়কে প্রতি মাসে মাসে টাকা দিয়েছি, তাহলে কি হলো এইসবের? টাকা তো বাকি থাকার কথাই নয়। দীপা তো কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। তখন জয়কে ফোন করে দেখে জয়ের ফোনটা সুইচ অফ। দীপা বুঝতে পারে যে জয় মাসের পর মাস, বছরের পর বছর এইভাবে টাকা নিয়ে গেছে, কিন্তু সেই টাকাটা পাওনাদারদের দেয়নি, সেই জন্য আজকে এই ঝামেলা। তখন দীপা বলছে যে এটা তুমি করতে পারলে জয়, আবারও এটা তুমি করতে পারলে, এমন করে বলছে। দীপা বলছে আমার কাছে যেও 10 লাখ টাকাটা ছিল সেটা তো আমি আশ্রমে দিয়ে দিলাম, আমি তো না হলে এদেরকে দিতে পারতাম। রূপা বলছে আবারও সবটা আমার জন্য মানে বিগড়ে গেল। এদিকে সোনা যখন রূপাকে খুঁজতে বেরিয়েছে বাইরে, তখন একটা গাড়ির ধাক্কা লেগে পড়ে যায়। সেই গাড়িতে আছে কৃষ্ণ। কৃষ্ণ বেরিয়ে আসে, তখন সোনাকে বলছে আপনার কিছু হয়নি তো? সোনা তো তখন কৃষ্ণর দিকে যেন তাকিয়েই আছে, মানে কৃষ্ণকে প্রথম দেখাতেই যেন তার ভালো লেগে গেছে। তখন তো কৃষ্ণ তাকে ওঠায়, কিন্তু সোনার এতটাই চোট লেগেছে সোনা উঠতেও পারছে না। তখন কৃষ্ণ তাকে কোলে তুলে নিয়ে যাচ্ছে। ওদিক থেকে তখন রূপা চলে আসে, বলে সোনা কি হয়েছে? আর ওদিকে ছেলেটি তখন রূপাকে দেখে বলছে রাই তুমি এখানে? বলে হ্যাঁ, ও আমার বোন হয়। সোনাকে বলছে কি হয়েছে? বলে আমার আসলে চোট লেগেছে পায়ে, মনে হচ্ছে হাঁটতে পারবো না। বলে কোথায় দেখি? তখন সোনা দেখাচ্ছে এক পায়ে। বলে আরেক পা তো ভালো আছে, ওটা দিয়ে চেষ্টা করো, ঠিক পারবে। এরপরে সোনা যখন নামে, তখন দেখছে যে সত্যি হাঁটতে পারছে না। এরপর একটা জায়গায় সোনাকে নিয়ে গিয়ে বসানো হয়। তখন রূপা বলছে আমরা দুজন দেখতে আলাদা হলো, আমরা দুজন টুইন্স। সোনার এই কথাটা শুনে কোথাও না কোথাও ভালো লাগে, অনেকদিন পর রূপার মুখে এরকম কথা শুনেছে। এরপর সোনা ছেলেটির পরিচয় জানতে চাইলে রূপা বলে ওর নাম কৃষ্ণ, ও হঠাৎ হঠাৎ করে উদয় হয়, কোথা থেকে এসছে কেন এসছে কিচ্ছু জানি না। এরপরে কৃষ্ণ যখন রায়কে জিজ্ঞাসা করছে তুমি এখানে মানে কোথায় গেছিলে, বলছে আমি মায়ের কাছে গেছিলাম, আমি আসাতেই সবকিছু বিগড়ে গেল। তখন কৃষ্ণ বলছে তুমি না আসাকালীন সবকিছু ঠিক ছিল বুঝি? তখন ওদিকে সোনা কিন্তু মনে মনে ভাবছে যে রূপা না আসাকালীন কি করে তার বাবা শুধু রূপার কথাই ভেবে গেছে, এমনকি তার মাও, বাড়ির সবাই। তখন বলছে রূপা তুমি ছিলে না ঠিকই, কিন্তু তুমি সবসময় বাড়িতেই ছিলে, সবার মনের মধ্যে ছিলে। কৃষ্ণ বলছে রূপাকে যে আপনি প্লিজ আর কোথাও পালিয়ে যাবেন না, আপনি এবার পালিয়ে পালিয়ে না বেরিয়ে এবার মায়ের পাশে দাঁড়ান। আপনি আবার পালাবেন, আবার আপনার মা আপনাকে খুঁজতে বেরিয়ে পড়বে, তখন আবার সমস্যার সৃষ্টি হবে, তার চেয়ে বরঞ্চ আপনি আপনার মায়ের পাশে দাঁড়ান। কৃষ্ণ বলছে যে আন্টি কিন্তু খুব কষ্ট করছে, আর এই সময় আপনার আন্টির পাশে দাঁড়ানোটাই আপনার কর্তব্য।
আপনি যান, আর আমি এদিকে আপনার বোনকে নিয়ে যাই। এরপর সোনাকে বলে, আপনার নিশ্চয়ই আমার সাথে ডাক্তারের কাছে যেতে কোনো আপত্তি নেই? সোনা তখন কিছু বলে না, চুপ করে থাকে। তার মানে সোনার আপত্তি নেই। আর রূপাকে বলে, আপনি এখন আপনার মায়ের কাছে যান, আপনার মায়ের এখন আপনাকে সব থেকে বেশি প্রয়োজন। এরপর তো রূপা চলে যায়, আর এদিকে সোনাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে এই ছেলেটি। সোনা বলছে, আমার হাতটা ধরবেন প্লিজ। তখন ছেলেটি হাতটা ধরে আর ওকে সামলে গাড়িতে বসায় আর কি, নিয়ে যাচ্ছে ডাক্তারের কাছে। এদিকে সূর্য আর দীপ ঘরে আছে, ছোট বাচ্চা মেয়েটিও আছে। দীপ সূর্যকে জানায় যে সোনা দিদি ফোন করেছিল, সব কিছু ঠিক আছে। আর রূপা দিদি, সোনা দিদি সব একসাথে ওই বড় মার কাছে আছে, মানে দীপার কাছে আর কি বলছে। শুনে সূর্য একটু শান্তি পায়। এরপরে সূর্যের ল্যাপটপটা সূর্য চেক করছে। দীপ বলছে, কি চেক করছো? বলে, একটু ব্যাংক ব্যালেন্সটা চেক করব। ব্যাংক ব্যালেন্সটা চেক করে দেখে যে সেখানে যতটুকু ব্যাংক ব্যালেন্স আছে সেটা না থাকারই বরাবর। এবার তো সূর্য বলছে, সোনা ঠিক কথাই বলছিল, এবার কি করি, টাকার জোগাড় কোথা থেকে করি? দীপ বলছে, সত্যি আমি বুঝতে পারছি না যে বাবা এত এত টাকা নিয়ে কি করে, যে এতগুলো টাকা বাবা নিজেই নিয়ে নিল, এরকম কথা বলছে আর কি। বাচ্চা মেয়েটি বলছে যে টয়স কেনে, হয়তো চকলেট কেনে, এগুলোই করে হয়তো। আমার যদি এত এত টাকা থাকতো না, আমি রিমোট কন্ট্রোল কার কিনতাম, আমার টয়স অত পছন্দ নয়। এরপরে সূর্য একটু এগিয়ে যাচ্ছে ঘরের অন্য সাইডে। বাচ্চা মেয়েটি বলছে, কোথায় যাচ্ছ? বলে, দাঁড়াও আসছি। দেখা যাচ্ছে সূর্য সোনার উপর ছোটোবেলাকার সব জামাগুলো নিয়ে আসে, আর তাদের সব খেলনাপাতি, মানে রিমোট কন্ট্রোল কার, সেগুলো নিয়ে আসে। বলে, এ নাও, এটা তোমার। দীপ বলছে, এগুলো সোনা দিদির না? তখন সূর্য বলছে, সোনা রূপা দুজনেরই। রূপার তো এগুলো নিয়ে খেলা সেরকম একটা ভাগ্য হয়নি, তো সোনাই বেশিরভাগটা খেলেছে। তো বাচ্চা মেয়েটিকে সেটা দেয়। বাচ্চা মেয়েটি তো রিমোট কন্ট্রোল কার পেয়ে খুব খুশি হয়ে যায়। তারপরে সোনার রূপার জামাগুলো দেয়, যে এই নাও, এই জামাগুলোর মধ্যে থেকে তোমার যা খুশি তুমি নিয়ে নাও। তখন বাচ্চা মেয়েটি জামা পছন্দ করছে। তখন সূর্য বলছে, তুমি চাইলে সবটি রাখতে পারো। তখন বাচ্চা মেয়েটি বলছে, না না, আমার সব লাগবে না। তখন দেখা যাচ্ছে সেখানে রূপার জামা, সোনার ফ্রক সব আছে। রূপা যেরকম সিম্পল জামা পরতো সেরকমও আছে, আর সোনা যেরকম ভালো মন্দ জামা কাপড় পরতো সেরকমও আছে। দেখা যাচ্ছে বাচ্চা মেয়েটি কিন্তু সেই ভালো ভালো ফ্রকগুলো ছেড়ে দিয়ে রূপার মতো সিম্পল জামাগুলোই পছন্দ। সূর্য দেখে একটু অবাক হয়। তারপর বলে, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি এরকম সুন্দর সুন্দর জামা অনেক কিনে দেবো। এই বলে বাচ্চা মেয়েটি জামাটি নিয়ে যায়। তারপর বাচ্চা মেয়েটিকে বলে যে ওই উর্মিকে বলতে যে সূর্যের জন্য এক কাপ কফি করে আনতে। বলে, ওই পচা দিদার মেয়ে, বলে এরকম বলতে নেই বাবু, বড়দের এরকমভাবে বলতে নেই। তখন বাচ্চা মেয়েটি কফির কথা বলতে চলে যায়। এদিকে তো সূর্য ব্যাংকে ফোন করেছে লোনের জন্য। ব্যাংক স্যার স্যার বলে সম্বোধন করলেও লাস্ট 3 বছরের মানে আপডেটসটা চেক করবে আর কি, বইয়ের যে লেনদেন কীরকম কী হয়েছে। সূর্য তো ফোনটা কেটে দেয়, পরিষ্কার বুঝতে পারে সে লোন পাবে না। এবার কি করবে? এবার সূর্য একটা সিদ্ধান্ত নেয় যে সূর্য আবার ডাক্তারিতে ফিরবে। সূর্য আবার ডাক্তারি করবে, স্টেথোস্কোপ হাতে নেবে, পেশেন্ট দেখবে। এই সিদ্ধান্ত নেয় সূর্য। বলে, ডক্টর সূর্য সেনগুপ্ত আবার ফিরবে। এটা শুনে কিন্তু দীপ খুশি হয়। ওদিকে দীপা তো কপালে হাত দিয়ে বসে আছে, কি করবে কিচ্ছু বুঝতে পারছে না, এতগুলো টাকা কোথা থেকে দেবে। তখন সেখানে রূপা আসে। রূপা মনে মনে বলছে, এতটা কষ্ট, মা আজকে এতটা কষ্ট পেয়েছে, মা আমার জন্য দেউলিয়া হয়ে যাচ্ছে, আমাকে কিছু একটা করতেই হবে। ওদিকে লোকটি এসে বলছে, কি হলো ম্যাডাম, আপনি কিছু বলুন, যে আমার টাকাটা আপনি কবে দেবেন? সামনে আমার মেয়ের বিয়ে, 600 লোক খাবে। তখন রূপা বলছে, আচ্ছা, আপনার মেয়ের বিয়ের দায়িত্বটা যদি আমরা নিই। তখন মিস নন্দা আর বিক্রমকেও সেখানে আসতে দেখে রূপা। তখন তাদেরকে বলছে, আমি জয়ী। তারা তো জয়ীকে দেখে খুব খুশি। জয়ী, তুমি ফিরে এসেছো? বলে, হ্যাঁ। রূপা বলছে, এই এতজনের খাওয়ার দায়িত্বটা যদি, অর্ডারটা যদি আমরা নিয়ে নিই। তখন বিক্রম বলছে, হ্যাঁ স্যার, আপনি এখানকার খাবার তো জানেন, পুরো কলকাতার মধ্যে বিখ্যাত, তো তার কোয়ালিটি নিয়ে কোনো রকম কিন্তু কোনো সমস্যা হবে না। রূপা বলছে যে যদি খাসির মাংস হয় তাহলে এক একটা প্লেটের দাম কত পড়বে, যদি মাটন হয়? তো বলছে যে মাটন যদি হয় তাহলে ওই পার প্লেট 1000-1200 করে পড়ে যাবে। তখন ওদিকে কৃষ্ণ আসে, বলছে 1000 ইন্টু মানে 1200 ইন্টু 700 বা 750, যাই হোক, তবে 7-7.5 লাখ টাকা সেখান থেকে চলে আসছে। রূপা বলছে, হ্যাঁ, এই টাকাটার ব্যবস্থা তো আপনাদের হয়ে গেল, তাহলে আর বাকি কিছু টাকা রইল? লোকটি বলছে, হ্যাঁ, আর তো কিছু টাকা বাকি রইল। দীপা বলছে, সেই টাকাটা আমি আপনাকে শোধ করে দেব। তখন লোকটি বলছে, ঠিক আছে, তাহলে একটু মনে রাখবেন যে খাওয়া দাওয়ার ব্যাপারটা যাতে সব কিছু ঠিকঠাকভাবে হয়ে যায়। তখন রূপা দীপা বলছে, এটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, সব কিছু ভালোই ভালোই হয়ে যাবে। এই বলে তো লোকটি ওখান থেকে চলে যায়। এরপরে দীপা বলছে, দায়িত্ব তো নিলি, কিন্তু সবটা করে উঠতে পারবো তো? কেননা টুকটাক জিনিস তো হয়ে যাবে, কিন্তু মাছ মাংস, মানে বাকি মহিলাগুলো বলছে যে এগুলোর কোথা থেকে আসবে? তখন দীপা বলছে, কিছু একটা তো ব্যবস্থা করতেই হবে।
আর রূপা যখন দায়িত্ব নিয়েছে তখন ঠিক ও কিছুটা কিছু ব্যবস্থা করবে। এদিকে সোনা কিন্তু পেছনেই দাঁড়িয়ে আছে, পেছনে দাঁড়িয়ে কিন্তু সবটা দেখছে শুনছে। মানে দীপা আবারও রূপা রূপা করছে, তো কোথাও না কোথাও গিয়ে হয়তো সোনার মনে একটু হলেও খটকা লাগছে। আর রূপা বলছে যে করেই হোক আমাকে এটার ব্যবস্থা করতেই হবে, এই টাকার ব্যবস্থা আমাকে করতেই হবে, সে যাই হয়ে যাক। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।